আপনারা চেয়ার থেকে পড়ে যাবেন না, হাতলটা শক্ত করে ধরেন। 3 দিন আগে আমার কাছে যে গোপন নথিগুলো এসছে, সেখানে ডক্টর ইউনূস একেবারে বিবস্ত্র হয়ে গেলেন। ডক্টর ইউনূসের নতুন রূপ দেখলাম আমরা। আমি একই হেরিনু বৎস। ইনি তো শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল তাই নয়, ডক্টর ইউনূস শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল, অন্ধ দালাল তাই নয়, তিনি নরেন্দ্র মোদীর সরকারেরও দালাল এবং আশীর্বাদ পুষ্ট। যে জন্য 5 থেকে 7ই আগস্ট পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করলো, ছাত্র সমন্বয়কদের গাধা বানিয়ে তারা একটা সরকার গঠন করলো এবং ডক্টর ইউনূসের নাম করা হলো, তারাও রাজি হয়ে গেল। ব্যাপারটা কি কাকতালীয়? কোন ঘটনাই কাকতালীয় ভাবে ঘটে না। মির্জা ফখরুলের আরাকান নিয়ে প্রতিবাদ, যে বাংলাদেশকে গাজা বানাবেন না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ। এর আগে তো উনি নির্বাচনের কথা বলতেন, হঠাৎ করে আরাকান নিয়ে মির্জা ফখরুল ইসলাম ভীষণ খেপে গেলেন। কারণ একটাই, চীন। তার ন্যাশনাল সভরেন্টির জন্য চীন ভারত এবং আমেরিকাকে অপছন্দ করে। তাদের সঙ্গে দহরম মহরম কার? ডক্টর ইউনূসের। 2 এ 2 4। ডক্টর ইউনূস পিকনিক শেষ, পিকনিক শেষ, বাস রেডি। বদ্দা এবার আপনি বাসে ওঠেন, বাড়ি যান। পিকনিক যা করছেন এই 9 মাস, এটা শেষ। আপনি অতিরিক্ত পররাষ্ট্রনীতি যদি বুঝতেন, আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝলে, রাজনীতি বুঝলে এই ভুলগুলো আপনি করতেন না। আপনি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হয়েছিলেন। আমি তো রেগে অস্থির, এটা কি করলেন ডক্টর ইউনূস, কতবার বলেছি। আরে ছাই, আমি কি জানতাম যে শাহাবুদ্দিন চুপ্পু আর ডক্টর ইউনূস তো একই নৌকার যাত্রী, একই পথের পথিক। তিনি এই যে ওয়াকারুজ্জামানকে রেখে দিয়েছেন, একটা খুনি জেনারেলকে বিচার করেন নাই, ধরেন নাই। কারণ কি? তিনি তো তাদেরই লোক। ওয়াকারুজ্জামান বললেন, আমি 600 লোককে ধরে রেখেছিলাম, ছেড়ে দিয়েছি। ইউনূস সাহেব তাকে জিজ্ঞাসা করার সাহস পেলেন না। কেন করবেন? তাদেরই লোক। এই যে ওয়াকার, আসিফ নজরুল, ডক্টর ইউনূস, এরা কিন্তু একই পথের যাত্রী, একই নৌকায় উঠে বসে আছেন। শাহাবুদ্দিন চুপ্পু, যে জন্য হামিদদা আব্দুল হামিদকে যেতে দিল, শাহাবুদ্দিন চুপ্পুর অফিস থেকে ফোন গেল এবং ডক্টর ইউনূস জানতেন না, খুব ভালো জানতেন। আপনার ওই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব হয়তো জানতেন না। তিনি শিশু বালকের মতো কান্নাকাটি করেছেন। হ্যাঁ, এটা হলো, যারা এটা পার করেছে তাদেরকে গ্রেফতার করা হবে এবং তাকে ইন্টারপোল দিয়ে হামিদদাকে ফিরিয়ে আনা হবে। আরে বাবা, এখন তো তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে না পেলেও ব্যাংককের লরনাদের সঙ্গে লরনা তার কেয়ার নেবে এবং তিনি নাকি ক্যান্সার পেশেন্ট, এ কথা বলে ডক্টর ইউনূসের কাছ থেকে পারমিশন নিয়ে তাকে এয়ারপোর্ট পার হতে দেয়া হলো। এবং সবচেয়ে মজার ব্যাপার, বিনোদন, বিনোদনই বিনোদন, মজ্জাহি মজ্জা। এই মজ্জাহি মজ্জা কি? আসিফ নজরুল সাহেব স্টেটমেন্ট দিলেন যে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে যাওয়া নিষিদ্ধ। হাসবেন না কাঁদবেন? সে লোক বিদেশে পার হয়ে পাটায়া বিচে মাসাজ নিচ্ছে। তখন আসিফ নজরুল সাহেব বলছেন আব্দুল হামিদের বিদেশে যাওয়া কিন্তু নিষিদ্ধ। তো এগুলো বিনোদন দরকার। তো এখন জাহাঙ্গীর আলম সাহেব বললেন তিনি রিজাইন করবেন। দেখা যাক, একটা লোক বাংলাদেশে যদি পাওয়া যায়। এই আব্দুল হামিদকে উনি থামাতে পারলেন না, বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। এই জন্য যদি জাহাঙ্গীর আলম সাহেব পদত্যাগ করেন, আমি তাকে
মোবারকবাদ জানাবো। যেভাবে একটা লোক তো অন্তত পক্ষে সৎ সাহসী, ক্ষমতার চাইতে সে নিজের আত্মসম্মান বড় মনে করে, যেটা ডক্টর ইউনূসের কাছে সেটা নেই। সুতরাং ডক্টর ইউনূস হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করো এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রথম স্লোগান, এটা কিন্তু কাকতালীয় ঘটনা নয়। তোমরা প্রস্তুতি গ্রহণ করো, এবারের যুদ্ধটা কিন্তু হাসিনার মতো এরকম মারাত্মক কিছু হবে না। সরকার তোমাদের গায়ে হাত দিতে সাহস পাবে না। সুতরাং তোমরা নির্ভয়ে আন্দোলন চালিয়ে যাও, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করো এবং ডক্টর ইউনূস তোমাদের কথা না শুনলে, মানে আমাদের কথা না শুনলে, তাকে আমরা লাল কার্ড দেখিয়ে দেব। আজকে আমি ডক্টর ইউনূসকে হলুদ কার্ড দেখিয়ে দিলাম, ইয়েলো কার্ড। এরপরে আর কিছুদিন পরে আমরা তাকে লাল কার্ড দেখিয়ে দেব, তিনি যদি জনগণের কাতারে, জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে পাশে এসে না দাঁড়ান, তিনি যদি শাহাবুদ্দিন চুপ্পু, ওয়াকারুজ্জামানদের গ্রেপ্তার না করেন, আসিফ নজরুলকে অপসারণ না করেন এবং কমপক্ষে 30 জন জেনারেল, কয়েক শত পুলিশ অফিসার, কয়েক শত আমলাকে বরখাস্ত করে ব্যবসায়ী যারা অসৎ ছিল তাদেরকে ধরে ধরে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা না করেন, তাহলে জনগণকে আমি বলবো, ছাত্র সমাজকে বলবো, তোমরা রুখে দাঁড়াও, বাংলাদেশের বিপ্লবটা সম্পন্ন করো, বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মহোদয় কিছুদিন আগে ঢাকাতেই এলিফ্যান্ট রোডে এখানে একটা বক্তৃতা দিয়েছিলেন, ওইখানেই বোধ হয় তিনি সেখানে বলেছিলেন বাংলাদেশে যেন কোন দেশ যেন বাংলাদেশের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতিতে প্রভাব বৃদ্ধি না করে। সেই দেশ বলতে এটা আমেরিকাও হতে পারে, ভারতও হতে পারে, বা আমেরিকা এবং ভারত দুটোকে মিন করেছে চীন, যে বাংলাদেশকে বিদেশিদের প্রভাব মুক্ত রাখতে হবে, মানে চীনের স্বার্থের বিরুদ্ধে। চীনের তো দুইটা শত্রু, একটা মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা ভারত। যদিও ভারতের সঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সবচেয়ে বড় ব্যবসা বাণিজ্য, অনেক বেশি ব্যবসা বাণিজ্য, তা সত্ত্বেও এই আয়োজন প্রায় শেষের দিকে নিয়ে আসার চেষ্টা করছিলেন ডক্টর ইউনূস। দুর্ভাগ্যক্রমে বামপন্থী এবং ডানপন্থী হুজুরেরাও আপত্তি করলেন, মির্জা ফখরুল ইসলাম পর্যন্ত বলে বসলেন এটা করলে বাংলাদেশ গাজ্জা হয়ে যাবে। ডক্টর ইউনূস একটু থমকে দাঁড়ালেন, কিন্তু উনি বুঝতেও পারলেন না, চীনে গেলেন উনি মার্চ মাসে, তাকে অনেক আপ্যায়ন, অনেক করলো, তিনি মনে করলেন ও চীন তো আমার হাতেই আছে। চীন আপনার হাতে নাই, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, আপনি IMF, ওয়ার্ল্ড ব্যাংকের লোক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোক, এটা চীন তার আগের থেকেই জানে। তবে আপনাকে মনে করেছিল হাসিনাকে সরিয়ে এই লোকটাকে দিয়ে আমরা এই অঞ্চলে একটা মানে মানবাধিকার এবং সুশাসন যুক্তরাষ্ট্র এবং ভারতকে অস্বীকার করে যদি চীনের কথা মতো চলেন বা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকেন, তাহলে উনি টিকবেন, নইলে বাস কিন্তু রেডি বদ্দা, বা ফ্লাইট বুক হয়ে গেছে অলরেডি, আপনার সিট বুক, আপনি এখন যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। আর যদি তা না করে বাংলাদেশের জন্য কিছু করতে চান, যে পটেনশিয়াল আপনার আছে, বিশ্ব পরিচিতি আছে, সেটা ব্যবহার করে বাংলাদেশকে একটা সমৃদ্ধিশালী দেশ তৈরির দিকে এগিয়ে যান। এনজিও ফেনজিও ভুলে যান, 2030 সালে দারিদ্র মুক্ত হয়ে যাবে এনজিও দিয়ে, এ সমস্ত ফালতু চিন্তা ভাবনা দূর করেন, তাহলে আমরা সবাই আপনাকে সমর্থন করব। নইলে নেচার কোনো ভ্যাকিউম রাখে না, শূন্য, মানে প্রকৃতি শূন্য স্থান পূর্ণ করে দেয়। আপনারা কেউ মনে করবেন ডক্টর ইউনূস গেলে কে আসবে? আরে বাবা আসবে, জিয়াউর রহমান আসবেন, কেউ জানতো না। সুতরাং ডক্টর ইউনূস আসবেন, কেউ জানতো না। এখন আরেকজন কেউ আসবে, যেখান থেকে হোক আসবে, তারা একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল করে
বাংলাদেশকে শাসন করবে। ছাত্র যুবকদের বলছি, আরাকান নিয়ে চুক্তি করে আরাকানকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেবে বাংলাদেশ। যেটা আমি বলেছি, আরাকান তো আমাদের জায়গা। 1784 সালে মিয়ানমার দখল করেছিল। বৃহত্তর বঙ্গের একটা অংশ, হরিকেল, সমতট, রাঢ় বঙ্গ, তেমনি আরাকান, শ্রীহট্ট, আরাকান, এগুলো আমাদের অঞ্চল। এই অঞ্চল 1784 সালে মিয়ানমার দখল করেছে। সেটা দখল করার কেউ, আমরা পুনরুদ্ধার করার কেউ বলে না, একমাত্র তাজ হাশমি বলে। আমার মুখ দিয়ে কথাগুলো বহুবার বেরিয়েছে, আর কিন্তু কেউ সব একেবারে মুখ বন্ধ। যাই হোক, সেই আরাকানে মার্কিন সৈন্য যাবে বাংলাদেশের ভেতর দিয়ে, বাংলাদেশ পাবো। আমিও তাই মনে করেছিলাম, যে জন্য আমি বারবার বলেছি যে উনাকে 10 বছর থাকতে হবে। তবে উনাকে না, আমি এখন ছাত্র সমাজকে বলছি, যারা ইনকলাব জিন্দাবাদ বলে তাদেরকে বলছি, ছাত্র জনতা যারা আমার অনুষ্ঠান দেখছো, বাংলাদেশের জন্য কিন্তু আরেকটা বিপদ ঘনিয়ে আসছে, হাসিনার মতো। তবে এখন একটা কাজ ভালো হয়েছে, হাসিনা 2000 মানুষ হত্যা করে মানুষকে বুলেটের ভয় থেকে মুক্ত করে দিয়েছে। জান দিতে তারা প্রস্তুত, তারা এখন বুক পেতে দেবে। আর সেনাবাহিনী, পুলিশ, বিজিবি তারা বন্দুক তোলার আগে 50 বার চিন্তা করবে। সুতরাং ইউনূস সাহেবকে বন্দুক রক্ষা করতে পারবে না। এই যে তার এসিড টেস্ট হবে, এই 2-3 দিনের ভিতরে তিনি আওয়ামী লীগ নিয়ে কি করেন। আওয়ামী লীগের পক্ষে গেলে চীন এবং বাংলাদেশ তার বিরুদ্ধে যাবে, আর আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে নরেন্দ্র মোদী এদেরকে আশীর্বাদ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউনূসকে বলবে, তোমাকে আমরা এত দূর তুলেছি, এতগুলো মেডেল, এত কিছু দিয়ে নোবেল প্রাইজ পাইয়ে দিলাম, এখন তুমি আমাদের বিরুদ্ধে যাবে। ইউনূস মহা সংকটে। তিনি যদি সাহস করে মার্কিন ভালো থাকবেন সবাই। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।